আকাশে নীল আজ বিষাক্ত কালচে ধোঁয়ায় অন্ধ, দিগন্ত জুড়ে কেবল লেলিহান শিখার অট্টহাসি, বিষাক্ত নিঃশ্বাসে ম্লান হওয়া এক মহাপ্রলয়। দ্য সোর্ড অফ ডেমোক্লেস আজ বিশ্ব ক্রীড়াঙ্গনের মাথার উপর ঝুলছে। মাঠের ঘাসে যখন শিশির বিন্দু মুক্ত ছড়ানোর কথা, সেখানে আজ জমাট বাঁধছে তাজা রক্ত আর হাজারো অপূর্ণ স্বপ্নের হাহাকার। 2026 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামা আজ ফুটবলকে এক জিওপলিটিক্যাল নাইটমেয়ারের খাঁচায় বন্দি করেছে। ফিফার তথাকথিত শান্তি পুরস্কার যেন আজ এক বিমর্ষ কৌতুক। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ যখন অনিশ্চয়তার মেঘে ঢাকা, আর ক্রিকেটারদের চোখে যখন মাঠের পরিবর্তে প্রাণের মায়া, তখন প্রবাদটি মনে পড়ে, ইন ওয়ার দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি ইজ ট্রুথ। কিন্তু এখানে যেন প্রথম বলি হতে চলেছে বিশ্ব ভ্রাতৃত্বের শেষ বন্ধন। ক্রীড়া বিশ্বকে এই ধ্বংসলীলা মারিয়ে আলোর দেখা পাবে, নাকি বিশ্ব প্রত্যক্ষ করবে দ্য ডার্কেস্ট আওয়ার বিফোর আ টোটাল এক্লিপস? দর্শক, আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক এম কায়সার। যাচ্ছি তার কাছে। কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিশ্বজুড়ে আসলে যেই উত্তাপ ছড়াচ্ছে, যুদ্ধের যে দামামা বেজে গেছে, সেখানে কিছুদিন আগেই আমরা দেখেছি ফিফার শান্তি পুরস্কার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই শান্তি পুরস্কারের পর তার মুখে যুদ্ধের ডাক এবং সেই প্রভাব পুরোপুরি ক্রীড়াঙ্গনে। এই বিষয়টা আসলে ক্রীড়াঙ্গনের আসলে সবচেয়ে বড় একটা ট্র্যাজিক হিউমার হতে যাচ্ছে কিনা? আরও বড় ট্র্যাজিক হিউমারটা হলো যে যিনি যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধ করছেন, তাকে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার। তো এর চেয়ে কমিক্যাল জিনিস আর কিন্তু হতে পারে না। এবং এর প্রভাবটা, যেটা আপনি আপনার বর্ণনায় বললেন যে যুদ্ধ দুটো দেশ করলেও এটার প্রভাবটা পুরো অনেক বাদবাকি সবার মধ্যে পড়ে, সেই অঞ্চলে যারা থাকে তাদের সবার মধ্যে পড়ে। দেখুন, আপনি যারা বিশ্বকাপ খেলছে তারা কেউ কিন্তু এই যুদ্ধের পরিস্থিতির সঙ্গে জড়িত না বা যুদ্ধকালীন সময়ের সাথে জড়িত না, কিন্তু তারা প্রভাবান্বিত পড়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা পড়েছে এখন, কিন্তু যদি আপনাকে একদম স্পেসিফিক করেন তাহলে সবচেয়ে বড় সমস্যা পড়েছে এই মুহূর্তে পাকিস্তানের। কিন্তু গতকাল ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা এখন দেশে ফিরতে পারছে না। কারণ দেশে ফিরতে হলে তাদেরকে কলম্বো থেকে আপনার দুবাই অথবা শারজা হয়ে তারপর আসতে হবে, যে রুটটা কিন্তু এখন বন্ধ। সো বড় ধরনের সমস্যা তারা রয়েছে। হয়তো দু একদিন তাদেরকে আরো কলম্বে থাকতে হবে এবং তাদের সঙ্গে সম্প্রচার কর্মী এবং যাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, বিশাল একটা বহর বলা যায়। অবশ্যই অনেক বড় বহর একটা, যাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপে যেসব আম্পায়ার রয়েছেন তাদেরকেও নিরাপদভাবে কিন্তু তাদের দেশে ফেরত পাঠানোর একটা দায়িত্ব আইসিসির মধ্যে পড়ে গিয়েছে। সো তারা এই যুদ্ধের প্রভাবটা তাদের মধ্যেও বড় ধরনের পড়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা আশা করছি যে হয়তো কিছুদিন পরে এয়ার স্পেস যেটা বন্ধ হয়ে গিয়েছে, সেই এয়ার স্পেসটা হয়তো মধ্যপ্রাচ্যের এয়ার স্পেস যেটা বন্ধ সেটা চালু হবে। চালু হলে এই সমস্যাটুকু কেটে যেতে পারে। তবে যেটি একটু আগে বললাম যে যুদ্ধ আপনি দুটো দেশ করলে এটার প্রভাবটা আশেপাশে অনেকের মধ্যেই পড়ে যায় এবং সেই সমস্যাটা পড়েছে। এখন পর্যন্ত এটা ক্রিকেটীয় সমস্যার কথা আমরা বলছি, আরো বড় সমস্যা হতে পড়তে পারে, দেখবেন যে অর্থনৈতিক জটিলতায়। ক্রিকেটের কথা তো আমরা বললাম, কিন্তু ফুটবল বিশ্বকাপের দিকে যদি একটু তাকাই, যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। কিন্তু সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প যখন একটা যুদ্ধের ডাক দিয়েছেন, সেই দেশটাতে খেলতে যাওয়া বিভিন্ন দেশ আসলে এটা নিয়ে খুব একটা নিরাপত্তা শঙ্কায় তো ভুগবেনি। আর ইরানের কথা যদি আমি স্পেসিফাই করতে যাই, সেক্ষেত্রে ইরান তো এই জিনিসটা নিয়ে একটা, তারা আসলে বেঁচে থাকাটাই তাদের কাছে এখন বড় দায়। সেখানে ইরানের বিশ্বকাপে পার্টিসিপেট করাটা আসলে একটা কি মরণ ফাঁদ কিনা, যদি শেষ পর্যন্ত ফিফা আসলে তাদের এই রায়টাই দিয়ে দেয় যে ইরান খেলবে এবং ইরান পার্টিসিপেট করতে যাওয়া মানেই কি ইউএসএতে তাদের জন্য একটা মরণ ফাঁদ কিনা? না, দেখুন, ফিফা যদিও বলে দেয় যে ইরান খেলবে, কিন্তু ইরান খেলার মতো পরিস্থিতি রয়েছে কিনা এখন সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কারণ বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন নেই, জুন মাস রয়েছে, এখন চলছে আপনার মার্চ মাসের 1 তারিখ আজকে। এবং এই মানে মেইন পিরিয়ডে ইরান পারবে কিনা বিশ্বকাপে খেলার মতো, তাদের দেশে যেহেতু যুদ্ধ চলছে এবং একটা রিজম চেঞ্জের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সবকিছু মিলে তারা বড় ধরনের জটিলতার মধ্যে রয়েছে। আরেকটু পিছনে ফিরে যাই, আপনি দেখবেন যে আপনি এই বিশ্বকাপে খেলার কথা বলছেন, বিশ্বকাপের যে ড্র যেটা হয়েছিল আমেরিকায়, সেখানে ইরানের কোনো কর্তৃপক্ষ কিন্তু বা কোনো প্লেয়ারদেরকে কিন্তু অ্যালাউড করা হয়নি, তারা সেই ড্রতে অংশও নেননি। ওয়ারেস তারা কিন্তু খুব ভালোভাবে বিশ্বকাপে কোয়ালিফাইড হয়েছিলেন। এবং এর আগেও আমরা দেখেছি যে বিশ্বকাপে ইরান এবং আমেরিকার যে ম্যাচটা হয়েছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যাচ, খুবই দুর্দান্ত একটা ম্যাচ হয়েছিল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভূ রাজনৈতিকভাবে দু দেশের মধ্যে অনেক ধরনের জটিলতা রয়েছে, আপনি রাজনৈতিক ডিফারেন্স রয়েছে, যুদ্ধকালীন যুদ্ধ হয়েছে, কিন্তু যখন খেলাটা মাঠে গড়ায় তখন সেখানে সেই প্রভাবটুকু আসে না। আমি বলতে চাচ্ছি যে সেটার মধ্যে সেই প্রভাবটুকু খেলার মধ্যে আরো ভালোভাবে আসে, মানে পজিটিভ অর্থে আসে। উভয় দেশের খেলোয়াড়রা তখন ম্যাচটা জেতার একটা চেষ্টা করেন, একটা বাড়তি ফোকাস তাদের মধ্যে থাকে। তো সেই ধরনের ম্যাচ যদি হতো, ইরান যদি খেলতে পারতো, তাহলে সেই ধরনের ম্যাচের একটা সম্ভাবনা আমরা হয়তো এখানে দেখতে পারতাম। কিন্তু বাস্তব অবস্থাটা জানাচ্ছে যে এই মুহূর্তে
বিশ্বকাপে খেলার মতো পরিস্থিতিতে ইরান নেই। ইভেন আপনি যদি আমি দেখলাম যে আরেকটা রিপোর্টে যে অলরেডি ফিফা কিন্তু চিন্তা করতে শুরু করে দিয়েছে, যদি ইরান এই বিশ্বকাপে না খেলে তাহলে তাদের বিকল্প কে হতে পারে। তো সম্ভাব্য বিকল্প হিসাবে তারা চিন্তা করছে আপনার সংযুক্ত আরব আমিরাতকে, এবং অথবা এমনও হতে পারে যে ইরাককেও তারা চিন্তাটা করছে। ফিফা এর মধ্যেই ফিফার মহাসচিব একটা স্টেটমেন্ট ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন, সেখানে তিনি আসলে উল্লেখ করতে চেয়েছেন যে শেষ পর্যন্ত তারা ইরানের জন্য চেষ্টা করবে। যখন বলছেন একই সঙ্গে বলছেন ইরানের জন্য চেষ্টা করবে, আবার তারা প্রতিপক্ষ খোঁজা শুরু করে দিয়েছেন। এই স্টেটমেন্টটা একটা আইওয়াস কিনা, আপনার কাছে কি মনে হয়? না, জটিলতার আপনি বিকল্প সবকিছু চিন্তা ভাবনা করতে হবে। কারণটা হলো যে আরেকটা বিকল্প তারা চিন্তা ভাবনা করছেন, সেটা চিন্তা ভাবনা করছেন যদি কোনো কারণে বিকল্প হিসাবে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে নাও পাওয়া যায়, তখন কি হবে? তখন তারা যে গ্রুপে যে কটা দল রয়েছে সেই কটা দলকে নিয়ে তারা খেলবে, এবং সেই গ্রুপের ফিকচারটা একটু অন্যরকম ভাবে, সেই গ্রুপের সিস্টেমটা একটু অন্যরকম ভাবে হবে। আপনি সেই গ্রুপ থেকে হয়তো দুটো দলই না গিয়ে একটা দল যেতে পারে, এই ধরনের একটা চিন্তা ভাবনা তারা করছে। বিকল্প চিন্তা ভাবনাকে অবশ্যই করতে হবে, কারণ বিশ্বকাপ তো আর বন্ধ রাখা যাবে না কোনো একটা দলের পার্টিসিপেশন করা বা না করা নিয়ে। বাট ইরান একটা বড় ধরনের জটিলতা পড়েছে, কোনো সন্দেহ নেই, কারণ পুরো দেশটার মধ্যে যখন এই ধরনের একটা যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধ চলছে, একটা অস্থিরতা রয়েছে, সেখানে আমার মনে হয় যে এই মুহূর্তে তারা বিশ্বকাপ খেলার মতো পজিশনে নেই। সেই কারণে আপনার ফিফা দুটো চিন্তাই করে রেখেছে। আর আমার কাছে মনে হচ্ছে যে ফিফা আরেকটা জিনিস করতে পারে, সেটি হলো যে তারা ইরানের ম্যাচগুলো আমেরিকায় না রেখে তারা ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে রাখতে পারে। কিন্তু সেখানেও একটা জটিলতা রয়েছে। জটিলতাটা হলো যে আপনি কোনো কারণে যদি ইরান কোয়ালিফাইড করে, তখন সেকেন্ড পর্বের ম্যাচ কোথায় হবে বা আপনি সেমিফাইনাল কোথায় হবে, এই ধরনের একটা জটিলতার মধ্যে পড়ে গিয়েছে। আমরা আশা করছি যে যুদ্ধটা দ্রুত থেমে যাবে এবং ইরানে এবং মধ্যপ্রাচ্যে পুরো জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসবে, এবং আমরা ভালো একটা ওয়ার্ল্ড কাপ আশা করছি, যেখানে অবশ্যই ইরানের মতো শক্তিশালী দল খেলা উচিত। ডোনাল্ড ট্রাম্পের এই যে একটা যুদ্ধের ডাক দিয়ে সে আসলে হিরোইজম যেটা প্রকাশ করতে চাচ্ছেন, এই বিষয়টার পরে অন্যান্য বিভিন্ন দেশ দেখা যাবে যে তারা হয়তো স্টেপ নিচ্ছে যে বিশ্বকাপ বয়কটেরও ডাক দিতে পারে। সেক্ষেত্রে আসলে এই বিশ্বকাপটা পুরো ফুটবল যে ডিপ্লোমেসি বলা যায়, সেই ফুটবল ডিপ্লোমেসিটাকে কলাপস করবে কিনা? না, দেখুন, আমি মনে করি না যে বয়কটটা করা উচিত। কারণটা হলো যে আমি একটা জিনিস সাংবাদিক হিসেবে বিশ্বাস করি যে বর্জনে কোনো কিছু আপনার অর্জন হয় না। আপনি বরঞ্চ সেখানে থেকেই যদি প্রতিবাদটা করতে পারেন তাহলে সেটা অনেক বড় একটা বিষয় হবে। কিন্তু ফিফার যে নিয়মকানুন রয়েছে তাতে আপনি মাঠে খেলতে নেমে অন্য কোনো ধরনের প্রতিবাদ করলে সেটা নিয়ে বড় ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। সো আমি আশা করছি যে ইরান খেলবে এবং এখানে তারাও বর্জন করবে না, কিন্তু যত দ্রুত পুরো পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে এই অঞ্চলে, মধ্যপ্রাচ্য অঞ্চলে, তত তাদের জন্য সুবিধাজনক একটা পর্যায়ে পড়বে। তবে বড় ধরনের সমস্যা যে পড়েছে ফিফা বিশ্বকাপ, তাতে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা এখন পর্যন্ত ফিফা এবং ইরানের কথা শুনছি, কিন্তু আমরা আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত শুনিনি যে তারা তাদেরকে ট্রাভেল আপনার পাস দিবে কিনা বা তাদেরকে সিকিউরিটি দিবে কিনা, সেরকম একটা জটিলতার মধ্যে কিন্তু পড়ে গিয়েছে। সবকিছু মিলে যেরকম ভাবে আপনি বিশ্বকাপ ফুটবলের আগে যে বিশ্বকাপের যে আমেজটা থাকে, সেই আমেজটা থাকে বা যে আনন্দ নিয়ে থাকার একটা বিষয় থাকে, সেটা না হয়ে এখন আমরা একটা জটিলতার মধ্যে পড়ে গিয়েছি। তার জন্য একমাত্র দায়ী হলো যুদ্ধ। ক্রিকেটের বিষয়ে যদি একটু আসতে চাই, যে পাকিস্তান, আপনি যেটা বলছিলেন যে পাকিস্তান অলরেডি টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে, তারপরও তারা দেশে ফিরতে পারছে না। এখানে আসলে দেশে ফেরা বা এই যে প্রত্যেকটা দেখা যাচ্ছে বিমানবন্দর বন্ধ হয়ে যাচ্ছে, ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, সো এইটা আসলে ক্রিকেটারদের একটা লাইফ সিকিউরিটিরও তো একটা ব্যাপার থাকে যে কখন কোথায় কি হয় সেটা তো বলা যাচ্ছে না, যেহেতু একটা দেশের বা দুইটা দেশের মধ্যে যুদ্ধের প্রভাব আমরা যেটা শুরু থেকেই বলছি পুরো বিশ্বে পড়ে। সো এখানে ক্রিকেটারদের প্রাণের ঝুঁকিটাও তো থেকে যায়। অবশ্যই, এবং সেটা আইসিসি খুব ভালোভাবে চিন্তা করছে। তারা এই মুহূর্তে নিশ্চিতভাবে কিন্তু আপনি কোনো ফ্লাইট নিয়ে তাদেরকে পাঠিয়ে দিবে তা কিন্তু না, বরঞ্চ তারা হয়তো বলতে পারে বা তারা সেই প্ল্যানটাই করছে যে কলম্বোতে আরো 2 দিন বা 3 দিন থেকে পাকিস্তান দল থাকবে, তারপর তাদেরকে ফেরত পাঠানোর চিন্তাটুকু করবে। কারণ এইরকম যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আপনি কোনো প্লেন একটা রিজার্ভ করে আপনি পাঠানোর কোনো সেরকম ঝুঁকি তারা নেবে না। অথবা তারা আরেকটা প্ল্যান করতে পারে, সেটি হলো যে আপনি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আপনার যে এয়ার স্পেস যে ব্লক হয়ে রয়েছে সেদিকে না গিয়ে তারা হয়তো ইউরোপের কোনো দেশ থেকে কানেক্টিং ফ্লাইটে করে তারা পাকিস্তানের বা করাচিতে বা লাহোরে বা রাওয়ালপিন্ডিতে তারা পাকিস্তান দলকে পাঠিয়ে দেওয়ার একটা প্ল্যান করতে পারে। তবে আমার মনে হয় যে এত দ্রুত তারা সেই জটিলতা যাবে না, বরঞ্চ এই পাকিস্তান দল আরো 2 দিন শ্রীলঙ্কায় যদি থাকে তাহলে সেটা তাদের জন্য সেফটি সবুরে মেওয়া ফলে টাইপসের একটা ব্যাপার হবে তাদের জন্য। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই।
পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে জয়ী নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপে থামল সালমানদের স্বপ্নযাত্রা। পাল্লে খেলাতে শ্রীলঙ্কার বিপক্ষে 5 রানের জয় পেলেও রান রেটে কিউইদের টপকাতে পারেনি পাকিস্তান। আগে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে 213 রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে 147 বা এর কম রানে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেত তারা। কিন্তু পুরো 20 ওভার খেলে শ্রীলঙ্কা 6 উইকেট হারিয়ে করে 207 রান। ম্যাচ শেষে হতাশা দেখা যায় দুই দলের ক্রিকেটারদের। দাসুন সানাকা হাঁটু ধরে নুয়ে পড়লেন হতাশায়। ম্যাচটা জেতায় পাকিস্তানের ক্রিকেটারদের কারণেই কোনো উচ্ছ্বাস। গ্রুপ 1 থেকে ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে যাচ্ছে নিউজিল্যান্ড। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক এম কাসার। কাসার, এবার একটু টি-20 বিশ্বকাপের আলোচনায় ফিরতে চাই। যুদ্ধের দামামা বন্ধ করে আমরা একটু বিশ্বকাপ প্রসঙ্গে যদি আসি। পাকিস্তান এত নাটক করে শেষ পর্যন্ত বিশ্বকাপটা খেললো এবং বিশ্বকাপ যাত্রাও তাদের শেষ হয়ে গেল। আজকে ভারতের জন্য বাঁচা মরার লড়াই, ডু অর ডাই ম্যাচ একেবারে। জিততে পারলেই সেমিফাইনাল খেলবে, না হয় টুর্নামেন্ট থেকে তারাও আউট। সো এই যে ভারত পাকিস্তান মিলেই আসলে বিশ্বকাপের দামামা যেটা বাজছিল, সেটাও আসলে আজকে একটা আপসেট হলেই ভারতের সেটাও থেমে যাবে। সো এই আপনি সেমিফাইনালের লাইন আপটা নিয়ে যদি আমি আপনাকে একটু জানতে চাই যে এবারের বিশ্বকাপটার সেমিফাইনালটা আপনি আসলে কেমন দেখছেন, এবং ভারত না থাকলে সেটা আসলে ক্রিকেট ওয়ার্ল্ডের জন্য কতখানি আপসেটের হবে? না, আপনি যেভাবে বললেন যে আজকের ম্যাচটা ভারতের জন্য বাঁচা মরার ম্যাচ, ঠিক একই রকম ভাবে ওয়েস্ট ইন্ডিজের জন্যও কিন্তু বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই সেমিফাইনালে চলে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় সুবিধাটা হলো যে 2016 সালের যে বিশ্বকাপ হয়েছিল টি-20 বিশ্বকাপ, সেটা তারা ভারতের মাটিতেই জিতেছিল এবং শুরুটা তাদের সেই বিশ্বকাপে তেমন হয়নি, ভালো হয়নি, কিন্তু ফিনিশিংটা তাদের দুর্দান্ত হয়েছিল। আপনার মনে আছে যে শেষের 4 বলে আপনার 4টা ছক্কা মেরে ইডেনের মাটিতে জিতিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দুর্দান্ত একটা পারফরমেন্স করেছিল ওয়েস্ট ইন্ডিজ পুরো সেই টুর্নামেন্ট জুড়ে। সো সেই সময়টা বা সেই সোনালী সময়টা তারা ফিরিয়ে আনার একটা সুযোগ তাদের সামনে রয়েছে। আর যেভাবে আপনি বলছিলেন যে পাকিস্তান যেহেতু এই টুর্নামেন্ট থেকে আউট, এখন ভারত যদি আজকে হেরে যায় তাহলে আপনার এই টুর্নামেন্টের হয়তো যে ধরনের একটা উত্তেজনা বা যে ধরনের একটা আমেজ নিয়ে আমরা চিন্তা করছিলাম, সেই আমেজটা কিছুটা ছন্দপতন হবে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে 4টা দল সেমিফাইনালের জন্য কন্টেন্ডার, সেই 2টো দল তো অলরেডি উঠেই গিয়েছে, 3টি দল উঠে গিয়েছে, 3টা দল উঠে গিয়েছে, একটি দল বাকি রয়েছে এখন। তারপরে আপনি যদি সম্ভাব্য এই 4টা কন্টেন্ডারকে যদি চিন্তা করেন, তাহলে আমি বলবো যে তারা ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে খেলেছিল এবং ফেভারিট হিসেবেই তারা আজকে এখন সেমিফাইনালে এখন পর্যন্ত খেলছে। নিউজিল্যান্ডের কথাটা যদি আমি একটু বলতে যাই, নিউজিল্যান্ডের এন্ট্রিটা কি একেবারে সারপ্রাইজিং এন্ট্রি কিনা? এই এন্ট্রিটাতে আসলে অনেক হিসেব নিকেশ, অনেক কিছু পাল্টে দেওয়ার মতো একটা ব্যাপার থাকে। সো নিউজিল্যান্ড দলটাকে বলা হয়ে থাকে যে সাইলেন্ট কিলার দল। আপনি এই দলটা দেখবেন যে আপনি খুব বেশি তাদেরকে নিয়ে আলোচনা করা হয় না, বা তারা কখনোই কিন্তু তেমন লাইমলাইটে থাকে না, কিন্তু তারা জানে যে কোন সময় কি কাজটুকু করতে হবে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, সেখানে তারা 86 for 6 ছিল, সেখান থেকে তারা 170-র মতো রান করেছে এবং 8ম উইকেট পার্টনারশিপে একটা পার্টনারশিপ হয়েছিল, অ্যান্ড দে ডু দ্য ম্যাজিক। ওই পার্টনারশিপটাই আপনার তাদেরকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। সো নিউজিল্যান্ড দলটা একদম পুরোপুরি আপনার টি-20-র জন্য ঠিক যেরকমভাবে একটা কম্প্যাক্ট দল দরকার, নট নেসেসারি যে আপনার বোলিংটা ভালো থাকতে হবে বা শুধু ফিল্ডিংটা থাকতে হবে বা ব্যাটিংটা থাকতে হবে। পুরো 3টা ডিপার্টমেন্টে তারা কিন্তু দুর্দান্ত। যে কয়েকটা ক্যাচ তারা ধরেছে, এক্সেলেন্ট কিছু ক্যাচ তারা নিয়েছে, ফিল্ডিংটা এক্সেলেন্ট তাদের হয়েছে। সো নিউজিল্যান্ড দল যদি, আমার কাছে মনে হচ্ছে যে যদি সেমিফাইনালে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, সাউথ আফ্রিকার তাদের সাথে তাদের সেমিফাইনাল, সেখানে আমি মোটেও কিন্তু অবাক হব না। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এই টুর্নামেন্টে যেহেতু যে 3টে দল অলরেডি উঠে গিয়েছে এবং একটা দল বাকি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত, আমি আজকের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ভারতকে এগিয়ে রাখবো। কারণ ভারত খুবই কম্প্যাক্ট একটা দল এবং ভারতের টি-20 রেকর্ডও খুব ভালো। এই টুর্নামেন্টে একটা ম্যাচ শুধু তারা বাজে খেলেছে, বাদবাকি সব ম্যাচে তারা প্রতিপক্ষকে আউটপ্লেট করে দিয়েছে। আমরা প্রত্যাশা করব আজকের এই ম্যাচটা উত্তেজনাপূর্ণ হোক, ভারত টিকে থাকুক টুর্নামেন্টে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।